সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এনকে ডিজিটালের সমস্ত দর্শকদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, যত দিন যাচ্ছে তত আমরা ধীরে ধীরে যেন স্বাধীনতার আড়াল থেকে সরে গিয়ে খানিকটা পরাধীন হয়ে গিয়েছিলাম। অর্থাৎ আমাদের প্রতি কথায় আমাদেরকে আধার কার্ডের সাথে ভোটার কার্ড, কখনো ভোটার কার্ডের সাথে প্যান কার্ড, কখনো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট বা নোটবন্দি, যাই বলুন না কেন, আমাদেরকে আমাদের যে কাজ, সে কাজ থেকে সরিয়ে নিয়ে সরকারি তাবেদারি করতে বাধ্য করা হয়েছিল। এইরকমই একটা তাবেদারির নাম হচ্ছে এসআইআর। অর্থাৎ আপনাকেই প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক কিনা, এরকম একটা ফরমান জারি করেছিল নির্বাচন কমিশন। বিরোধীরা বলছেন যে যেহেতু সিএএ এনআরসি এই সরকার করতে পারেনি, তাই ঘুরপথে এসআইআর করে নাগরিকত্ব যাচাইয়ের পথে নেমেছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে এটা কিন্তু এই নাগরিকত্ব যাচাই করা এটা তাদের কাজ না, ভোটার যাচাই করা কাজ। আমরাও বলেছি এর আগে যে ভোটার যাচাই করাই হচ্ছে আসল কাজ নির্বাচন কমিশনের। নাগরিকত্ব যাচাই করবে স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহের দপ্তর, তারা আলাদা করে করুক না। তার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের দরকারটা কি? ইন্টেন্সিভ রিভিশন করলেই তো হয়। আপনার নাগরিকত্ব আছে কিনা সেটা এবার আপনাকেই প্রমাণ করতে হবে। ধরুন আমরা যারা একটু শহুরে বাবু, আমরা যারা শহর কলকাতার আশেপাশে থাকি, বা ধরুন যারা মেট্রোপলিটন এলাকায় থাকি, তাদের কাছে হয়তো চাইলেও ডকুমেন্ট কিছু পাওয়া যাবে, কারোর পাসপোর্ট পাওয়া যাবে, কারোর মাধ্যমিকের শংসাপত্র পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি পাওয়া যাবে। কিন্তু গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, ধরুন সাঁওতাল পরগনার কেউ, বা ওন্দার কেউ, বা ধরুন বাঁকুড়ার কেউ, বা প্রত্যন্ত অঞ্চলের কেউ, কোচবিহারের প্রত্যন্ত অঞ্চল, আলিপুরদুয়ারের প্রত্যন্ত অঞ্চল, যাদের জল জঙ্গল ইত্যাদি নিয়ে যাদের বাস, তাদের কাছে আপনি মাধ্যমিক সার্টিফিকেট আশা করেন কি করে? তাদের কাছে আপনি আশা করেন কি করে পাসপোর্ট থাকতে পারে? আপনি আশা করেন কি করে তাদের কাছে জন্মের শংসাপত্রটাও থাকবে? বাস্তবিক অর্থে যদি আপনি আমাকে বলেন, আমার নিজের জন্মের শংসাপত্রের খোঁজ নেই, আর দরকারই পড়েনি। আজ 55-56 বছর বয়স হয়ে গেল, একদিনের জন্য জন্মের শংসাপত্র দরকার পড়েনি। কখনো হয়তো স্কুলে ভর্তি হওয়ার সময় দরকার পড়েছিল, বা তখন লাগতো না হয়তো। তো যাই হোক, কখনোই দরকার পড়েনি জন্মের শংসাপত্রের। আজ 55-56 বছর জন্মের পর আমাকে যদি বলে জন্মের শংসাপত্র দেখাও, আমি কোথা থেকে দেখাবো? আমার মতন একজন মোটামুটি মাঝারি মানের শিক্ষিত লোক, সাংবাদিকতা করে চলে আমাদের, আমরাই যদি এগুলো দেখাতে না পারি, সাধারণ মানুষ কোথা থেকে দেখাবেন? তারপর বলা হয়েছিল যে দিতে হবে বাবা মায়ের জন্মের শংসাপত্র। যার নিজেরই জন্মের শংসাপত্রের কোনো ঠিকানা নেই, সে বাবা মায়েরটা দেবে কি করে? এইরকম বেশ কিছু 11টা নিয়ম আরোপ করেছিল, তার মধ্যে একটা দেখাতে হবে। কিন্তু তারা সেখানে ভোটার কার্ড বাদ দিয়েছিল, রেশন কার্ড বাদ দিয়েছিল, আধার কার্ডও বাদ দিয়েছিল। এই নিয়ে কিন্তু বিরাট চাপানুতোর বিরোধীদের সাথে নির্বাচন কমিশনের। মাঝখানে নির্বাচন কমিশনের হয়ে ব্যাটিং শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। জানি না কেন নির্বাচন কমিশন বা সিবিআই বা ইডি এই ধরনের সংস্থাগুলোকে কেউ যখন সমালোচনা করে, তার উত্তর দিতে রাস্তায় নেমে পড়ে বিজেপি। জানি না কেন, এরা তো স্বশাসিত সংস্থা। বিজেপি মনে করে এগুলো তাদের কুক্ষিগত করা সংস্থা, তাদের কুক্ষিগত করা সংস্থা বলে তারা মনে করে, বলে সাধারণ মানুষও মনে করে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যমের প্রায় পুরোটা, এটা বোধহয় বিজেপিরই কোনো অর্গানাইজেশন, তাদেরই কোনো শাখা সংগঠন, এটা মানুষ মনে করে। কারণ বিজেপি যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হচ্ছে, তখন বিজেপি তার উত্তর দিতে নামছে কেন? নাবেই বা কেন? এখানে তো বিজেপিকে কেউ আক্রমণ করছে না। যত কিছু রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্সটা করলেন ব্যাঙ্গালোরে মহাদেবপুরা নিয়ে, সেখানে তো সম্পূর্ণভাবে তিনি তার সমস্ত আক্রমণ বা সমস্ত প্রশ্ন, সমস্ত তথ্য উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশন। বিজেপি কেন ব্যাট করতে নামলো? প্রথমে তো মিডিয়াগুলো এগুলো দেখাতেই চায়নি। পরে যখন আমাদের মতন কিছু মিডিয়া, ইউটিউব মিডিয়া, আমরা এটা নিয়ে শোরগোল তুললাম, সারা দেশে হইচই পড়লো, তখন তারা ডিবেট শো করতে বাধ্য হলো। এবং ডিবেট শো করেও অ্যাঙ্কাররা বলছে, রুবিকা লিয়াকাত, তারপরে চিত্রা ত্রিপাঠী, আরও কারা কারা আছেন এরকম, আমার নাম ঠিক মনে থাকে না,
সব মুখ চিনি, নামটা মনে থাকে না। এরা মানে মানে বেওকুফের মতন প্রশ্ন করছেন, আধার কার্ড কেন গৃহীত হবে? আধার কার্ডে তো লেখাই থাকে যে এটা নাগরিকত্বের পরিচায়ক নয়। হ্যাঁ, এটা অবশ্যই নাগরিকত্বের পরিচায়ক নয়। আধার কার্ড কারো নাগরিকত্বের পরিচায়ক হতে পারে না, কিন্তু আধার কার্ডটা ঠিকানার তো পরিচায়ক হয়। একটা মানুষের নাম, বয়স, ঠিকানার তো পরিচায়ক হয়। নির্বাচন কমিশন তো ঠিকানায় সেই লোকটা থাকে কিনা সেইটা দেখবে। যে ঠিকানায় তার নাম ভোটার লিস্টে আছে সেই ঠিকানায় থাকে কিনা সেটা দেখবে। সেটা না করে তারা বলছে জন্মের শংসাপত্র দাও, মাধ্যমিকের সার্টিফিকেট দাও, পাসপোর্ট দাও, বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দাও। কেন? আপনি নাগরিকত্ব যাচাই করতে বসেছেন? আপনারা ভোটার কিনা সেটা যাচাই করুন। সেটা তো সেই ঠিকানায় তার আধার কার্ড থাকলে, তার বিরুদ্ধে অভিযোগ উঠলে আপনারা এনকোয়ারি করলেই বুঝে যাবেন। এখানে হলো সুপ্রিম কোর্টের কাছে মানে নির্বাচন কমিশনের একটা বড় থাপ্পড়, 82 শিক্ষার থাপ্পড়। নির্বাচন কমিশনকে সাফ জানিয়ে দিল আধার কার্ডকেও এই 11টার যে তথ্য দিতে হয় সেই 11টার মধ্যে 12তম তথ্য হিসেবে এই আধার কার্ডকেও রাখতে হবে। দেশের প্রায় 88-90% মানুষের কাছে আধার কার্ডই আছে। জন্মের শংসাপত্র, পাসপোর্ট বা মাধ্যমিকের শংসাপত্র সবার কাছে নেই, কিন্তু আধার কার্ডটা মোটামুটি 88-90% মানুষের কাছে আছে। সেটাই তো তাদের হাতিয়ার। সেটাই তো বলা হয়েছে মোবাইলের সিম কিনতে গেলে আধার কার্ড লাগে, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আধার কার্ড লাগে, জমি বাড়ি রেজিস্ট্রেশন করতে গেলে আধার কার্ড লাগে, পাসপোর্ট করতে গেলে আধার কার্ড লাগে। তাহলে আধার কার্ডটা এই কাজে লাগবে না কেন? এই যুক্তি দিয়েছিলেন উকিল, মানে বিরোধী পক্ষের উকিলেরা। সেই যুক্তিকে কাটতে পারেনি নির্বাচন কমিশন। তারা প্রথমে একগুঁয়েমি শুরু করেছিল, কিন্তু আদালতের কাছে তাদেরকে ঝুঁকতেই হয় শেষ পর্যন্ত। আদালত কিন্তু এখানেই থেমে থাকেনি। আদালত কিন্তু আরও এক পা বাড়িয়ে আরও একটা নির্দেশ দিয়েছে। সেটা ভয়ঙ্কর নির্দেশ। এই নির্দেশের ফল সুদূর প্রসারী হবে। সেটা হচ্ছে আধার কার্ড তো নিতেই হবে, মানে মান্যতা দিতেই হবে। তার সাথে সুপ্রিম কোর্ট বলছে যে বিহারে যে 65 লাখ লোকের নাম বাদ গিয়েছে, তাদের নাম এবং তাদের নাম কোন কোন কারণে বাদ গিয়েছে সেটার ডিজিটাল কপি দিতে হবে। অর্থাৎ এই রাহুল গান্ধী, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন এরা যা ডিমান্ড করছিলেন যে ডিজিটাল ফরম্যাটে ভোটার লিস্ট চাই, অর্থাৎ ডিজিটাল ফরম্যাটে হলে সুবিধে কোথায়? ডিজিটাল ফরম্যাটের সুবিধা হচ্ছে যে ধরুন আপনি আপনার ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটা টাইপ করলেন, অটোমেটিক্যালি আপনার নামটা ভেসে আসবে এবং আপনার এপিক কার্ড নাম্বারে আর কোনো ভোটার আছে কিনা সেটা জানতেও আপনি পারবেন। মানে আপনার নামে কোনো ডুপ্লিকেট ভোটার আছে কিনা এরকম সবটাই আপনি জানতে পারবেন। অথবা আপনি আপনার নাম দিয়ে সার্চ করলে আপনার নামে যত লোক আছেন ভোটার লিস্টে সবার নামটা দেখতে পাবেন। সেখানে আপনি আপনার এপিক কার্ডটা মিলিয়ে দেখলেই পেয়ে যাবেন। এই ভোটার লিস্টের দাবি করে আসছিল বিরোধীরা। রাহুল গান্ধী তো প্রথম থেকেই সরব। এবার ঘটনা হচ্ছে আদালত নির্দেশ দিয়ে দিল পরিষ্কারভাবে যে 65 লাখ লোকের নাম বাদ গিয়েছে তাদের বাদ যাওয়ার কারণ সহ এই 65 লাখ লোকের নাম ডিজিটাল ফরম্যাটে ওয়েবসাইটে দিতে হবে। শুধু তাই না, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পাঠাতে হবে, প্রত্যেকটি বিডিওর কাছে পাঠাতে হবে। মানে বুঝতে পারছেন যে এই যে 65 লাখ পাইকারি হারে নাম বাদ দেওয়া, মানে এটা কিন্তু আর ধোপে টিকবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যেই রাহুল গান্ধী এমন কিছু মানুষের সাথে দেখা করেছেন যাদেরকে এই এসআইআরের পরে মৃত ঘোষণা করা হয়েছে। এসআইআরে তাদের মৃত দেখানো হয়েছে। যোগেন্দ্র যাদব আমার বিশেষ বন্ধু, যোগেন্দ্র তিনি আদালতে 3 জনকে হাজির করেছিলেন, 2 জন সামনে এসেছিলেন, আরও 15 জন বাইরে ছিলেন। যোগেন্দ্র কিন্তু মানে এইরকম মৃত ভোটারদেরকে আদালতের সামনে এনেছেন। অর্থাৎ এগুলো তো স্যাম্পল মাত্র, হিমশৈলের চূড়া। এরকম কত লোকের নাম বাদ গিয়েছে কোনো ইয়ত্তা নেই। 38 লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে। আমি ধরে নিলাম বিহারে পরিযায়ী শ্রমিক বেশি, তাদের অধিকাংশই বিহারে থাকেন, মানে বাইরে থাকেন, তারা হয়তো সময় মতন আসতে পারেননি, কিন্তু বাড়িতে মহিলারা তো থাকেন, তাদের নাম বাদ গেল কেন? কুর্মী সম্প্রদায়, দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় এদের নামই বিশেষ করে বাদ গিয়েছে। যেখানে উচ্চ বর্ণের লোক সেখানে কিন্তু নাম বাদ যায়নি। এটা আমি বলছি না, যোগেন্দ্র যাদব বলছেন। ফলে বোঝাই যাচ্ছে যে মানে নির্বাচন কমিশন কাদের হয়ে ব্যাটিংটা করছে আর নির্বাচন কমিশন কাদের নাম বাতিল করতে চায়। আমরা এ নিয়ে আরও ডিটেল আলোচনা করব আপনাদের সাথে, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আমি প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে আপনাদের স্বাগত জানাই এবং সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ডিজিটাল ফরম্যাটে দেওয়ার কথা বলে ৬৫ লাখ মানুষের ডেটা যাদের নাম বাদ দেওয়া হয়েছে, ডিজিটাল ফরম্যাটে দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপারে পদক্ষেপ করলো। মানে যেটা সুপ্রিম কোর্টে আজকে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে এই ৬৫ লাখ লোককে নিয়ে, বাকি ৭ কোটি ৭.৫ কোটি লোককে নিয়ে নয় বিহারের এসআইআর এর ক্ষেত্রে। এই ৬৫ লাখ লোককে নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানালো ৬৫ লাখ লোকের নাম ডিজিটাল ফরম্যাটে দিতে হবে এবং তাদের নাম কেন বাদ গেছে সেটাও জানাতে হবে। আর এইখানেই কিন্তু নির্বাচন কমিশনের গলায় মানে দড়িটা আরও টাইট হয়ে বসতে চলেছে, কারণ তারা নিজেরাও জানে যে তারা যেভাবে রিভিশন করেছেন, যেভাবে নিরীক্ষণ করেছেন নিবিড় নিরীক্ষণের নামে, সেটা কিন্তু মোটেও স্বচ্ছ নয়। আমার অগ্রজ প্রতিম সাংবাদিক অজিত অঞ্জুম তিনি তো চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিয়েছেন কিভাবে এসআইআর এর কাজ হচ্ছে, কিভাবে মানে মানুষ মানে ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে যাচ্ছে আর নির্বাচনী আধিকারিকরা সেটা ফিল আপ করছেন। সেটা তো অজিত অঞ্জুম দেখিয়েছেন, আপনারা অনেকেই দেখেছেন। কপিরাইটের কারণে দেখাতে পারছি না, কিন্তু আপনারা জানেন সবই। না হলে অজিত অঞ্জুমের চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে তিনি উজাগর করে দিয়েছেন যে এসআইআর এর নামে কি ধ্যাসটা মোটাই না চলছে। ৪,০০০ থেকে ৪,৫০০ ফর্ম প্রতিদিন এই নির্বাচনী আধিকারিকদের পরীক্ষা করতে হবে। সম্ভব একটা মানুষের পক্ষে ৪,০০০ ৪,৫০০ ফর্ম ফুটিয়ে পরীক্ষা করে দেখা? কিন্তু তারপরেও ৬৫ লাখ লোকের নাম নির্বাচন কমিশন বাদ দিয়েছে। একদম নিশ্চিতভাবে বলতে পারি এই আধার কার্ড যখন যুক্ত করা হলো তখন নিশ্চিতভাবে বলা যায় অন্তত ২০-২৫ লাখ লোকের নাম আবার নতুন করে তুলতে বাধ্য হবে এই নির্বাচন কমিশন। তার মধ্যে অনেকে বাইরে থাকেন, তারা আসতে পারবেন না, তারা নির্দিষ্ট সময়ে আধার কার্ড জমা দিতে পারবেন না, ফর্ম ফিল আপ করতে পারবেন না। যোগেন্দ্র যাদব একটা দারুণ কথা বলেছেন যে এর আগেও তো এরকম রিভিশন হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে ২০০৩ সালে সম্ভবত। তো তখন তো মানুষকে ফর্ম ফিল আপ করতে হয়নি, মানুষের কাছে কিছু ডকুমেন্ট চাওয়া হয়নি। নির্বাচনী লোকেরা, নির্বাচনী আধিকারিকরা তারা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতেন এই নামে লোক আছে কিনা, সেই নামে লোক আছে কিনা, তারপরে তারা ভোটার লিস্ট তৈরি করতেন। এটাই তো আমরা দেখেছি। কিন্তু হঠাৎ কি হলো, আমাকে আপনাকেই প্রমাণ করতে হবে যে আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভোটার। নির্বাচন কমিশনের কোনো দাম নেই। কমিশন যারা গতবারও ভোট দিয়েছে, ২০০৩-এও ভোট দিয়েছে বা ২০০৩-এর আগেও ভোট দিয়েছে, সেই ভোটার লিস্ট দেখলেই তো হয়। আর মানে কারোর মৃত্যু ঘটলে তাহলে তার নাম ভোটার লিস্ট থেকে অটোমেটিক বাদ যাওয়ার কথা, কারণ মৃত্যু মানে হওয়ার পর দাহ করতে মানে দাহ করার সময় বা কবর দেওয়ার সময় তখন আধার কার্ডটা দিতে হয়, তাতেই তো সেখান থেকেই তো সেই নাম বাতিল করা যায়। আমি জানি না এইটা এই অটোমেটিক ব্যবস্থাটা কেন নির্বাচন কমিশন করে না, যে কারুর নাম কেউ ধরুন জন্মালো, এখন তো বার্থ সার্টিফিকেট তো সমস্ত হসপিটাল নার্সিংহোমেই দেওয়া হয়, সেই বার্থ সার্টিফিকেট ধরে ধরে তাদের ১৮ বছর হলে অটোমেটিক নাম কেন উঠবে না? কেউ মারা গেলে তার নাম অটোমেটিক কেন বাদ যাবে না? নির্বাচন কমিশন চলে একদম গয়ঙ্গচ্ছভাবে।
সেখানে আধুনিকীকরণের কোনো চিন্তা ভাবনা নেই, ডিজিটাল ডেটা তৈরির ব্যবস্থা নেই। যাও ডিজিটাল ডেটা বিহারের ওয়েবসাইটে ছিল, বিহার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ছিল, তাও কিন্তু বদলে স্ক্যান কপি দেওয়া হলো যাতে মানুষ সার্চ করে খুঁজে না পায়। কিন্তু আদালতের থাপ্পড়ে সেটা কিন্তু আবার ফিরিয়ে আনতে হবে। 65 লোকের নাম ডিজিটাল ফরম্যাটে। এবার যখন এটা ডিজিটাল ফরম্যাটে মানে ফিরে এলো বা আসতে চলেছে, তারপরেই কিন্তু এবার দাবি উঠবে সারা দেশে যে ভারতবর্ষের সমস্ত ভোটার লিস্ট ডিজিটাল ফরম্যাটে আনা হোক। অর্থাৎ ধরুন তামিলনাড়ুর কোনো একটি গ্রামে কোন ভোটার আছে আমি এখান থেকেই যাতে চেক করতে পারি, বা ধরুন কাশ্মীরের কোনো একটি জায়গায় কোনো একটি জনপদে কোন মানুষ আছেন আমি এখান থেকেই চেক করতে পারবো। এইটা কেন হবে না? এই স্বচ্ছতা কেন থাকবে না? ডিজিটাল ইন্ডিয়ার বড় বড় বাতেলাবাজি আমরা করব, অথচ এই স্বচ্ছতাটুকু রাখবো না? এটা হয় কখনো? ইচ্ছাকৃতভাবে যাতে মানুষ পরীক্ষা করতে না পারে ভোটার লিস্টকে, সেই কারণেই কিন্তু ডিজিটাল ফরম্যাটে দিতে চায়নি এতদিন নির্বাচন কমিশন। কিন্তু এখন যখন 65 লাখ লোকের নাম ডিজিটাল ফরম্যাটে দিতে বাধ্য হচ্ছে, তারপরে নিশ্চয়ই বিরোধীরা আবার চেপে ধরবেন, বা বিরোধীদের উকিল সাহেবেরা নিশ্চয়ই চেপে ধরবেন যে পুরো ভোটার লিস্ট কেন ডিজিটালাইজ হবে না, কেন হবে না? এটা করতে ক মিনিট সময় লাগে, এবং এই ডিজিটালাইজ হয়ে গেলে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি দেখে নিতে পারবেন ভোটার লিস্টে আপনার নামটা আছে। এটা তো মানুষের কাছে একটা মানে সার্ভিস, সেই সার্ভিসটা দেবে না কেন নির্বাচন কমিশন? তাদের সম্বন্ধে অনেক অভিযোগ আছে। আপনারা দেখেছেন হরিয়ানায় চণ্ডীগড়ে কি হয়েছে, একজন নির্বাচন কমিশনের লোক সে নিজের হাতে ভোট ক্যান্সেল করছে, এটাও আপনারা দেখেছেন। ইভিএম নিয়ে বিস্তর অভিযোগ আছে, ইভিএম ট্যাম্পারিং থেকে শুরু করে ইভিএম চুরি, গাড়ি গাড়ি করে ইভিএম পাচার, এসব অভিযোগ আছে। তার উপরে যদি এইরকমভাবে গণহারে পাইকারি হারে যদি 65 লাখ 70 লাখ 80 লাখ লোকের নাম এক একটা রাজ্য থেকে বাদ দেওয়া হয়, আর বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের মতন রাজ্যে যদি 40 লাখ লোকের নাম অ্যাড করা হয়, তার মানে বুঝতে পারছেন গল্পটা কোথায়। যেখানে বিজেপির ক্ষমতা কম সেখানে নাম বাদ যাচ্ছে, জুটছে, আর যেখানে বিজেপির ক্ষমতা বেশি মানে সেখান থেকে লোকে মানে বিরোধীদের ক্ষমতা বেশি, সেখান থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সেই সব মানুষের নাম কাটা হচ্ছে যারা প্রান্তিক মানুষ, আদিবাসী, দলিত, কুর্মী ইত্যাদি ইত্যাদি লোকের নাম, যাদের প্রতিবাদ করার জোরটুকুও নেই। মানে প্রতিদিন তাদের লড়াই করতে হয় পেটের ভাতের জন্য। তারা তার জন্য লড়াই করবেন না ভোটার লিস্টে নাম তুলতে যাবেন? যাদের একদিনও বাড়ির বাইরে না বেরিয়ে কাজ করলে যাদের খাবার জোটে না, তারা ভোটার লিস্টে নাম তোলার জন্য কি প্রতিদিন লাইন দেবেন বিডিও অফিসে, এসডিও অফিসে? এটা কি সম্ভব? তার চেয়ে তাদের পেটের ভাতটা জোগাড় করতে হবে, তাদের সন্তানেরা নিরন্ন থাকে, সেইটা চিন্তা করতে হয় তাদের। পেটের ভাতের থেকে তো দামি কিছু হয় না। নির্বাচন কমিশন কিন্তু এইসব কর্ণপাতই করলো না। তারা একগুঁয়েমি করলো যে আধার কার্ড নেব না, ডিজিটাল ডেটা দেব না। কিন্তু আদালতের সুপ্রিম থাপ্পড়ে দুটোই করতে হচ্ছে এবার নির্বাচন কমিশনে। এইবার কিন্তু চাপে পড়ে যাবে সমস্ত বিজেপি সিন্ডিকেট। আমি বিজেপি সিন্ডিকেট ইচ্ছাকৃত করে বললাম, কারণ বিজেপির যে ঘটক দল যারা, মানে বিজেপির যারা সমর্থক দল, এই ধরুন চিরাগ পাসওয়ান, এই ধরুন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, আরও কয়েকজন আছেন, এরা কিন্তু এইবার মানে আস্তে আস্তে বিজেপি থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ তারা জানেন যে বিজেপি কিভাবে ভোটে জিতছে, তারা শরিক দল, তারা নিশ্চয়ই জানেন বিজেপি কিভাবে ভোটে জিতে আসছে, এটা তারা বুঝতে পারছেন। অর্থাৎ বিজেপি সব জায়গায় দেখবেন, রাস্তাঘাটে, ট্রামে, বাসে সবাই বিজেপির সমালোচনা করে, আবার ভোটের সময় জিতেও যায়। কি এই ম্যাজিক? এই ম্যাজিকটা হচ্ছে এই ভোট চুরি। রাহুল গান্ধী একদম সঠিক জায়গায় ঘা দিয়েছেন। এই ঘা দেওয়ার ফলে পুরো বিজেপির তন্ত্রটা নড়ে বসেছে। নিজেদের সাংসদদের ডেকে কখনো বৈঠক করছেন, কখনো তাদের ট্রেনিং দেওয়ার নাম করে এক জায়গায় করছেন যাতে কেউ ছিটকে চলে না যায়। কিন্তু শরিকদের কি করবেন? চিরাগ পাসওয়ান তো ইতিমধ্যে বেঁকে বসেছে, নীতিশ কুমার টলমলো, নীতিশ কুমার কোনোভাবেই আর বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন না। ওদিকে চন্দ্রবাবু নাইডু, তিনি তো পরিষ্কার জানিয়েছেন যে এসআইআর হলে তিনি তার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করবেন। নবীন পট্টনায়ক, তিনি বলেছেন উপরাষ্ট্রপতি পদে যে নির্বাচন হবে তাতে তিনি বিজেপিকে সমর্থন দেবেন না। এমনি তো চেয়ারের পায়াগুলো নড়বড়ে হতে শুরু করেছে। আর যখন জাহাজ ডুবতে থাকে না, সবার আগে ওই নেংটি ইঁদুরগুলো পালাতে শুরু করে।
এবার বিজেপির মধ্যে থেকেও যারা পাঁচিলে বসা লোক তারা কিন্তু কিছু কিছু পালাতে শুরু করবেন। ইতিমধ্যেই অনেকে যোগাযোগ করছেন কংগ্রেসের সাথে, ইতিমধ্যেই কংগ্রেসের নেতাদের সাথে বৈঠক করছেন গোপনে, ইতিমধ্যেই টেলিফোনে কথা হচ্ছে, সব খবর আছে আমাদের কাছে, সময় মতো দেব। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপির যে আসন টলমল এই এসআইআর নিয়ে, মানে এসআইআর যে ব্যাকফায়ার করবে, এটা কিন্তু বিজেপি ভাবেনি। যেভাবে কৃষি বিলকে তাদের গিলতে হয়েছে, ঢোক গিলতে হয়েছে, যেভাবে সিএ এনআরসি তাদের ঢোক গিলতে হয়েছে, এইভাবেও এসআইআরকে নিয়ে কিন্তু ঢোক গিলতে হলো। অর্থাৎ তারা যেটা ভেবেছিল যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড গ্রহণ না করলে তাহলে ইচ্ছে মতো নাম বাদ দেওয়া যাবে, সেটা কিন্তু আর হবে না। তারা যেটা ভেবেছিল যে ডিজিটাল ডেটা না দিলে কার পক্ষে সম্ভব 65 লাখ নামের মধ্যে নিজের নাম খুঁজে বার করা, কেউ আর প্রতিবাদ করতে যাবে না। করলে কত হবে? 1% লোক করবে, বাকি 99% লোক তো করবে না। তারা এটাই ভেবেছিল, কিন্তু তারা যে মূর্খের স্বর্গে বাস করে এটা কিন্তু আজকে আদালত বুঝিয়ে দিয়েছে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। আজ বিকেল 5টায় প্রবীর প্লাসে কোনো অনুষ্ঠান আসবে না। আপনাদেরকে বলে রাখি, আজ বিকেল 5টায় প্রবীর প্লাসের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না। আমাদের ছুটির দিন, আমরা এবেলা অনুষ্ঠান করছি, আবার রাত্রিবেলা 8টায় যথারীতি আসবো, কিন্তু বিকেল 5টার অনুষ্ঠানটা আপনারা আজকে পাবেন না। আর আরেকটা কথা বলে রাখি, আগামীকাল প্রসূন গুপ্ত আসছেন তার প্রসূনের পাঁচ নিয়ে, ঠিক সকাল 9টায়, সেটাও দেখতে ভুলবেন না। আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে, ধন্যবাদ না জানালে অকৃতজ্ঞ মনে হয়। প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করে, কারণ আপনারা এই চ্যানেলটিকে যেমন বড় হতে সাহায্য করছেন, যেভাবে আর্থিক সাহায্য পাঠাচ্ছেন আমাদের প্রতি মাসে, যে যার মতন পাঠাচ্ছেন, কেউ 100, 200, 500, 1000, যে যেরকম পাঠাচ্ছেন, তো যারাই পাঠাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এই আর্থিক সাহায্য আমাদেরকে হয়তো খুব বেশি এগিয়ে দেয় না, কিন্তু তাও এই যে সাহায্য পাঠানোর মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে জানিয়ে দেন যে আমাদের পাশে আছেন, এটাই আমাদের কাছে অনেক 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 বড় পাওনা। যারা আমাদের পাশে থাকতে চান তারা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটাতে এক্ষুনি স্ক্যান করে নিতে পারেন, অথবা 9830075869 নিচে যে নম্বরটি দেখা যাচ্ছে এই নম্বরটি আপনি সেভ করে রাখুন, বা এই নম্বরটি কপি করে রাখুন। এই নম্বরে কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএমের মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন। এবেলা এই পর্যন্ত, দেখা হবে রাত ঠিক 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। স্বাধীনতা দিবসের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের থার্ড আই। নমস্কার।